নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে বৃশ্চিক রাশি বা লগ্নের 2025 সালের সার্বিক প্রতিকার কি কি, অর্থাৎ 2025 সালকে বৃশ্চিক রাশি বা লগ্নের আনুকূল্যে আনতে গেলে কোন দিক থেকে আপনাদের সার্বিক প্রতিকার নিতে হবে। টোটাল 9খানা প্রতিকার আপনাদের জন্য এনেছি, যাতে 2025 সালে আপনাদের জীবনে সর্বাত্মক উন্নতি হতে পারে। কেননা প্রচুর বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষেরা আমার ভিডিও দেখেন, প্রচুর বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষের আমি বার্তার অলরেডি অ্যানালাইজ করেছি এবং সার্বিক কথা মাথায় রেখে এবং ট্রানজিটের সার্বিক যে ব্যাপারগুলোর কথা মাথায় রেখে আপনাদেরকে আছে কিন্তু 2025-এর সার্বিক রাশিফল করেছি এবং তার যে প্রতিকার, যেগুলো নেগেটিভিটি রয়েছে সেই জায়গাগুলোকে, প্রতিকারগুলোকেও কিন্তু সার্বিকভাবে তুলে ধরার চেষ্টা করব। আমি একটু ফ্ল্যাশব্যাকে দেখিয়ে দিই যে আপনাদের ক্ষেত্রে কিন্তু 4th হাউসে এই মুহূর্তে শনি অবস্থান করছে আপ টু 29শে মার্চ পর্যন্ত। 29শে মার্চের পর শনি কিন্তু চতুর্থ ভাব থেকে পঞ্চম ভাবে চলে যাবে। এই মুহূর্তে রাহু কেতু আপনার পঞ্চম এবং 11th অবস্থান করছে এবং এখানে 18ই মের পর কিন্তু রাহু কেতু চতুর্থ দশমে চলে যাবে। আবার অন্যদিক থেকে বৃহস্পতি এই মুহূর্তে সপ্তম ভাবে আপ টু 14ই মে পর্যন্ত অবস্থান করছে। তারপর 18ই মে আমরা দেখব যে 14ই মে পর্যন্ত অবস্থান করছে হচ্ছে আপনাদের সপ্তম ভাবে, তারপরে 14ই মের পর থেকে কিন্তু অষ্টম ভাবে চলে যাবে। তো আমরা সার্বিক এই জায়গাগুলোকে মাথায় রেখে আপনাদের ক্ষেত্রে প্রতিকারগুলো নিয়ে এসেছি, তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই নাম্বার 1 যে প্রতিকার বলবো, বৃহস্পতিদেবের প্রতিকার। 14ই মের পর অষ্টম ভাবে যখনই বৃহস্পতিদেব চলে যাবে তখনই কিন্তু আপনার পেট সংক্রান্ত ব্যাপারে কিছু সমস্যা আসতে পারে। সেই ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে। ভুলভাল কিছু খাবেন না, গার্জেনের সঙ্গে কোনো মনোমালিন্য করবেন না, লং টার্ম বেসিসে চিন্তা ভাবনা একটু সব দিক ভেবে চিন্তা করে কিন্তু নেবেন। দরকার হলে গার্জেনের কথা শুনবেন, হঠকারীভাবে কোনো রকম ডিসিশন কিন্তু নেবেন না। যদিও দ্বিতীয় পতি এবং পঞ্চম পতি আপনার জীবনে হঠাৎ করে উন্নতি, হঠাৎ করে আয় জায়গাটা কিন্তু তৈরি করবে, ফাটকা জায়গা থেকে লাভ দিতে পারে বৃহস্পতিদেব। তবে অষ্টম ভাব যেহেতু দুস্থান, তাই অষ্টম ভাবে বৃহস্পতি চলে যাওয়া মানে বৃহস্পতির সার্বিক প্রতিকার করতে হবে। বৃহস্পতির কি প্রতিকার? প্রতি বৃহস্পতিবার নিরামিষ খাওয়া, বৃহস্পতিদেবের মন্ত্রপাঠ করতে পারেন বা বিষ্ণুদেবের আরাধনা করতে পারেন, তাহলে অনেক লাভ পাবেন। তবে হলুদ ফুল দিয়ে বিষ্ণুদেবের আরাধনা করলে সব থেকে বেশি উপকার পাওয়া যায়। তবে বৃহস্পতিবার ডেফিনেটলি নিরামিষ খেতে হবে। যদি সম্ভব হয় অন্তত বৃহস্পতিদেবের মন্ত্রটা 3 বার বা 28 বার পাঠ করতে পারেন। কি মন্ত্র? ওং গ্রাম গ্রীম গ্রম স্বাহা গুরুবে নমঃ। ওং গ্রাম গ্রীম গ্রম স্বাহা গুরুবে নমঃ। ওং গ্রাম গ্রীম গ্রম স্বাহা গুরুবে নমঃ। এই মন্ত্র পাঠ করতে পারেন। এবং সেই সঙ্গে আপনাদের গুরুস্থানীয় মানুষের সঙ্গে কিন্তু একটু সদ্ভাব বজায় রাখতে হবে। গুরুস্থানীয় মানুষ কি বলছে তাদের সঙ্গে কোনো রকম বাক বিতরণের মধ্যে গেলে হবে না। তাদের কথা তো সবসময় শুনতে পারবেন না। অষ্টমভাবে বৃহস্পতি থাকার জন্য অনেক সময় আপনার যেমন পেটের সমস্যা ক্রিয়েট করতে পারে, বুদ্ধি ভ্রম হতে পারে, আপনার বুদ্ধি ইমপ্লিমেন্টেশনে কিছু সমস্যা ক্রিয়েট করতে পারে, আপনার ক্ষেত্রে মাঝে মাঝে মাইন্ড খুব ফ্যাকচুয়েট করতে পারে এবং আপনার ক্ষেত্রে খাওয়া দাওয়ার ব্যাপারে সাবধান হতে হবে এবং অর্থ বিনিয়োগের ব্যাপারেও কিন্তু সাবধান হতে হবে। কেননা দ্বিতীয় পতি এবং পঞ্চম পতি তাই আপনার বুদ্ধি, পড়াশোনা, সন্তান এই সংক্রান্ত ব্যাপারে প্রেমের জায়গায় আপনাকে একটু মাথা ঠান্ডা রেখে কাজ করতে কিন্তু হবে। তবে বৃহস্পতির সার্বিক প্রতিকার যদি করতে পারেন তাহলে এই সমস্যা কিন্তু হবে না। নেক্সট, রাহুর ক্ষেত্রে আপনাদের রাহু এই মুহূর্তে পঞ্চমভাবে থাকার জন্য পড়াশোনা সংক্রান্ত ব্যাপারে একটা অমনোযোগী ব্যাপার, আপনাদের পেট সংক্রান্ত ব্যাপারে এখানে কিছুটা রাহু প্রবলেম ক্রিয়েট করছে। তবে সব থেকে বুদ্ধি ফ্যাকচুয়েট করাচ্ছে। তবে ক্রিয়েটিভিটির দিক থেকে রাহু কিন্তু অনেক ভালো। যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা কোনো ক্রিয়েটিভ লাইনে রয়েছেন, মিডিয়া লাইনে রয়েছেন, আইটি প্রফেশনে রয়েছেন বা যে সমস্ত প্রফেশনের লোককে প্রভাবিত করতে হয় এমন প্রফেশন, রাহু কেন্দ্রিক প্রফেশন, তাদের অনেক উন্নতি কিন্তু ইন্ডিকেট করেছে। কিন্তু পঞ্চমভাবে রাহু কিছুটা বুদ্ধি ভ্রম করাচ্ছে, মনের মধ্যে ইলিউশন তৈরি করাচ্ছে বা বুদ্ধি দোষও কিন্তু মাঝে মাঝে ক্রিয়েট করাচ্ছে এবং আপনার কিছুটা ডিস্ট্রাকটিভ মেন্টালিটিও কিন্তু তৈরি করছে। কিন্তু সব থেকে বড় ভয়ঙ্কর হয়ে যাচ্ছে যখনই 4th হাউসে যখনই রাহু প্রবেশ করবে 18ই মের পর থেকে। তাই 18ই মের পর থেকে 4th হাউসে যখনই রাহু পাশ করে যাবে, মানে যখনই 4th হাউসে অবস্থান করবে, তখন থেকে আপনাকে কিন্তু রাহুর প্রতিকার করতে হবে। রাহুর প্রতিকার মানে কোনো রকম গোমেদ পড়া যাবে না। যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষেরা গোমেদ পড়ে রয়েছেন অবশ্যই গোমেদ কিন্তু পড়বেন না। 4th হাউসে
আপনাদের যা সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নদের অ্যালার্ট করে দেব। একদিক থেকে অষ্টমভাবে আপনার শুভ গ্রহ বৃহস্পতির অবস্থান 14ই মে থেকে এবং 18ই মে থেকে রাহুর অবস্থান, কিন্তু রাহুর জন্য ডেফিনেটলি মন্ত্রপাঠ করতে হবে। তবে মন্ত্রপাঠটা 28 বার বা 108 বার করে করলে ভালো হয়। তবে যদি এই মন্ত্রটাকে 66 ডেজ আপনি কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু অনেক উপকার পাবেন। মন্ত্রটা হলো ওং ভ্রাম ভ্রীম ভ্রম স্বাহা রাহবে নমঃ। ওং ভ্রাম ভ্রীম ভ্রম স্বাহা রাহবে নমঃ। ওং ভ্রাম ভ্রীম ভ্রম স্বাহা রাহবে নমঃ। বাড়িতে অবশ্যই অ্যাটলিস্ট মিনিমাম 3টে পূর্ণিমা সত্যনারায়ণ পুজো দেবেন এবং সেখানে অবশ্যই যজ্ঞ করাবেন এবং বাড়িতে একটু পুজো পাঠের মধ্যে থাকবেন, নিজেকে একটু স্পিরিচুয়ালিটির মধ্যে রাখবেন। অবশ্যই কাজ করুন, আমরা কাজ না করলে খাবো কি? অবশ্যই আমাদের কাজ তো করতেই হবে। তো কাজ করার পাশাপাশি আমাদের কিন্তু একটু স্পিরিচুয়াল হতে হবে। চতুর্থভাবে রাহু কিন্তু আপনার মাঝে মাঝে পরিবার কেন্দ্রিক অনেক সমস্যা, মায়ের শরীর স্বাস্থ্য কিছুটা খারাপ করে দেওয়া, পরিবারের মেম্বারের মধ্যে একটা অসুস্থতার ব্যাপার কিন্তু ক্রিয়েট করে। তাই আপনাকে 4th হাউসে রাহুর জন্য রাহুকে আগে শান্ত করতে হবে। রাহুকে শান্ত করতে গেলে তার রাহুর মন্ত্র আপনাকে ডেফিনেটলি কিন্তু পাঠ করতে হবে। রাহুর মন্ত্র পাঠ করলে কিন্তু আপনি অনেকটাই উপকার কিন্তু পাবেন। বোঝা গেল কি বললাম? রাহুর মন্ত্র পাঠ কিন্তু আপনাকে অবশ্যই 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 করতে হবে, তাহলে কিন্তু রাহুর নেগেটিভ প্রভাবকে অনেকটা কাটাতে পারবেন। এবং যে কোনো জায়গায় আপনার মধ্যে একটা মানসিক অতৃপ্ততা ক্রিয়েট করবে। 4th হাউস যেহেতু এখানে শনির ঘর আপনাদের, তো আপনাদের একটা অতৃপ্ততা ব্যাপার তৈরি করবে। এতদিন ধরে শনি আপনাকে চাপ দিয়ে রেখেছিল পরিবার কেন্দ্রিক ব্যাপারে, অনেক রেসপন্সিবিলিটি, অনেক দায় দায়িত্ব, কর্মের জায়গা, কিন্তু এখানে আপনাকে ইলিউশন ক্রিয়েট করাবে এবং আপনার কর্ম বা পরিবার কেন্দ্রিক ব্যাপারে আপনাকে একটু ডিস্যাটিসফ্যাকশন, আপনার ভালো লাগছে না, আপনার বাড়িতে যেন বদ্ধ লাগছে। তাই একটু ঘুরতে যান, একটু হালকা হন, নিজেকে একটু বলুন যে আপনার মধ্যে অনেক ক্ষমতা রয়েছে, নিজেকে একটু হালকাভাবে জীবন কাটানোর চেষ্টা করুন, নাহলে কিন্তু এই সমস্যা আসতে পারে। নিজেকে কিন্তু একটু হালকা করতে হবে বস, সব সময় এত অস্থির হলে হবে না, একটু নিজস্ব পেশেন্স বজায় রাখতে হবে। লোকে কি বললো, লোকে কি ভাবলো, কেন বললো, এমন ওসব ভাড়বে যায়। ঠিক আছে, আপনার এইসব নিয়ে ভেবে লাভ নাই। আপনাকে নিজের কথা ভাবতে হবে। জীবনে আপনি আপনার দিক থেকে ভাববেন, লোকে অনেক কিছুই বলতে পারে আপনাকে। এবং মানসিক পরিতৃপ্ততার জন্য ফ্যামিলিকে সময় দিতে হবে, ফ্যামিলির জায়গাগুলো বুঝতে হবে। বিশেষ করে আপনার মা থাকলে বয়স্ক মায়ের জায়গাটাকে আপনাকে একটু দেখতে হবে, বুঝতে হবে। পরিবার কেন্দ্রিক প্রতিটা মেম্বারের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে যত্নশীল হতে হবে। সেই জন্য আপনাকে বারে বারে বলবো, রাহু যাতে কোনো রকম সমস্যা আপনার 4th হাউসে ক্রিয়েট করতে না পারে, আপনাকে অবশ্যই অবশ্যই কিন্তু আপনাকে সত্যনারায়ণ পুজো দিতে হবে। কিছু যদি না পারেন, আপনারা প্রতিদিন নিজেরা পুজো পাঠ করবেন, একটু ধুনো দেবেন, কর্পূর জ্বালাতে পারেন, কর্পূর দিয়ে আরতি করতে পারেন এবং সেই সঙ্গে আপনি একটু মেডিটেশন করবেন। কেননা 4th হাউসে রাহু আপনাকে কিন্তু অত্যন্তভাবে অস্থির প্রকৃতির বানিয়ে দেবে, অত্যন্ত মানসিক অতৃপ্ততা বানিয়ে দেবে। আপনার মধ্যে সেক্সুয়াল টেন্ডেন্সি ব্যাপারটা খুব বেশি আসবে, বিশেষ করে যারা ইয়াং বয়সে যারা রয়েছেন। তো এই ব্যাপারটা একটু আপনাকে বুঝতে হবে। রাহুকে শান্ত করা একমাত্র প্রসেস হচ্ছে আপনাকে নিজেকে চেনা, অ্যাজ ইট ইজ দেখা। কারণ অ্যাজ ইট ইজ যখন আপনি দেখতে পারবেন, দেখুন মানে অনেক মানুষ বিভিন্ন ধরনের অ্যাস্ট্রোলজার বিভিন্ন কথা বলেন, মানে আমিও বুঝি আপনাদের সমস্যাটা কোথায়। মানে আমি ধরুন একটা কথা বলছি, তো আপনি হয়তো অন্য কোনো চ্যানেল থেকে এমন কিছু শুনলেন, তখন মনে হবে যে এই দাদা শুধু নয় নেগেটিভ বলে, নয় বেশি বকে, তাই তো। কিন্তু অ্যাকচুয়ালি জিনিসটা যদি আপনি ফিল করেন, প্রকৃত নিজে থেকে যদি ভাবেন, কারণ আমি বলে দিলেই ভাবলে কিন্তু হবে না, আপনাকে নিজে থেকে অনুধাবন করতে হবে যে হ্যাঁ এই সমস্যাটা কি সত্যি এমন আসছে কিনা। এবং সত্যি যদি মেডিটেশন করেন, যোগ ব্যায়াম করেন, সবাই না আপনাকে কি বলবে, এইটা করুন, ওইটা করুন, এই স্টোনটা নিন, এই কবচটা পড়ুন, এটা করুন। সবার মেন্টালিটি হবে কি করে আপনার থেকে খেঁচে নেওয়া যায় টাকাটা। সবারই টেন্ডেন্সি। আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট জিএসটি নিয়ে খাচ্ছে, সেন্ট্রাল বা স্টেট দুজনেই বলি, ঠিক আছে। মানে দায় কিন্তু কারণ নেই, আপনি মরলেন না বাঁচলেন, কার কি হলো কি বয়ে গেল। আপনি অ্যাডগুলোও দেখবেন, প্রতিটা অ্যাড তার কি করে প্রোডাক্টটা বিক্রি হবে তার চিন্তা করে। সবাই তার নিজের প্রোডাক্টকে বিক্রি করতে চাইছে, তো সবাই তার নিজের স্বার্থে জগতে দৌড়াচ্ছে। আজকে 2025-এ আমরা পদার্পণ করলাম। আমরা যদি একটু মোটামুটি অ্যান্ড্রয়েড ফোন যখন হাতে আমাদের আসেনি, আমরা মোটামুটি ধরুন 2007-10-এর সময়টা যদি একটু বলি, যখন পুরোপুরি অ্যান্ড্রয়েড ফোন এতটাও প্রচলন হয়নি, মানুষের মধ্যে একটা আন্তরিকতা ছিল। মানুষ আপনাকে একবারও বলতো যে হ্যাঁ ঠিক আছে এটা করুন, এটা করলে প্রবলেম হয়, এটা করুন। হয়তো তার কোনো খুব একটা প্রফিট ছিল না, কিন্তু এই যুগে মানুষ এমনই একটা প্রবলেমের মধ্যে দাঁড়িয়েছে, এমনই একটা
ক্রাইসিসের মধ্যে মানুষের দাঁড়িয়েছে, মানুষের এক তো মনোসংযোগ নেই, কনসেন্ট্রেশন নেই, মানুষের ধৈর্য নেই। আজকে মানুষ 1 ঘন্টার ভিডিও দেখতো, এখন মানুষ শর্টস দেখছে, 30 সেকেন্ডের শর্টস দেখছে। মানুষের এইভাবে মানুষকে ট্রেন করা হচ্ছে, অধৈর্যশীল হয়ে গেছে মানুষ। মানুষের মধ্যে সেই ধৈর্য নেই, কখন ইমিডিয়েট, কখন সমস্ত মিলে যাবে, কখন এক্ষুনি পেয়ে যাবো সবকিছু হাতের একদম রেডিমেড পেয়ে যাবো, সবাই কিন্তু এটা চিন্তা করছে। এবং এই সুযোগটা নিয়ে আপনাকে পলিটিক্যাল পার্টিগুলোর কথা বলি, সরকারের কথা বলি, আপনার বিভিন্ন কোম্পানির কথা বলি, বিভিন্ন অ্যাস্ট্রোলজারের নাম করে, সকল নাম করে করে আলটিমেটলি একটা ব্র্যান্ডিং তৈরি করেছে। এটা করুন, এটা করলে আমরা সব ঠিক হয়ে যাবে। এই যে ব্র্যান্ডিং জিনিসটা, এই যে আপনাদের শো আপ করানো, আপনার প্রবলেমের দায়িত্ব তার নিজের, মানে হচ্ছে না আপনার সমস্ত প্রবলেম যেন সে নিয়ে নেবে। তো এই ধারণাগুলোকে বাস চেঞ্জ করতে হবে। বেসিক হয়ে আপনি দাঁড়িয়েছেন জীবনে, আপনাকে জীবনের সমস্ত দায়িত্বকে, নিজের সমস্ত গুরু দায়িত্বকে নিজেকে পালন করতে হবে, নিজের রেসপন্সিবিলিটি নিজেকে নিতে হবে। এবং এই 4th হাউসে রাহু যে প্রসঙ্গে আসছিলাম, সেটা প্রসঙ্গে ফিরে আসি, এইসব নিয়ে পরে অনেক বলা যাবে। তো 4th হাউসে রাহুর জন্য কিন্তু আপনাকে রাহুকে শান্ত করতে হবে এবং নিজেকে অ্যাজ ইট ইজ দেখতে হবে, নিজের দায়িত্বগুলোকে পালন করতে হবে এবং একটু স্পিরিচুয়াল পথে থাকতে হবে, নিজেকে চিনতে হবে, নিজের দুর্বলতার ব্যাপারে কনসাস থাকতে হবে। আপনি একটু ইমোশনাল ভাবে কোনো সম্পর্কের ব্যাপারে একটু দুর্বলতা ফিল করেন, তো আপনাকে সেই জায়গাটাকে নিজেকে একটু কন্ট্রোল করতে হবে। তো এই কন্ট্রোল আপনাকে কে করে দেবে? তো আপনি আপনার নিজের দুর্বলতার ব্যাপারটা নিজেকে ফিল না করতে পারলে আপনাকে তো কেউ করাতে পারবে না কখনো, তাই না? তো যা নেক্সট বলি, নাম্বার 3, শনি আপনাদের পঞ্চম ভাব দিয়ে পাশ করবে। এতদিন শনি 4th হাউসে ছিল, ঢাইয়ার যে নেগেটিভ প্রভাব, যেই মানসিক অস্থিরতা, যে পরিবার কেন্দ্রিক একটা সবসময় একটা রেসপন্সিবিলিটি, সবসময় চাপ, সবসময় দায়িত্ব, সবসময় একটা কর্মের যে বোঝা, সেই শনি কিন্তু আপনার 4th হাউস থেকে ঠিক 29শে মার্চ কিন্তু 5th হাউসে চলে যাবে। যখনই 5th হাউসে চলে যাবে, 5th হাউস মানে কি সন্তান, 5th হাউস মানে কি প্রেম, 5th হাউস মানে আপনার নিজের বুদ্ধি, আপনার ব্যবসা, আপনার ক্রিয়েটিভিটি, এই সার্বিক ব্যাপারে আপনাকে কিন্তু নিজের দায়িত্ব নিজে তুলে নিতে হবে। অর্থাৎ আপনাকে ছোট পরিবার কেন্দ্রিক চাপ হয়তো শনি দেবে না, কিন্তু আপনাকে পড়াশোনার ব্যাপারে যত্নশীল হতে হবে, সন্তানের ব্যাপারে যত্নশীল হতে হবে, নিজের লাইফ পার্টনারের ব্যাপারে সে কি বলছে, তার কিসের কষ্ট হচ্ছে, তার জায়গাটাকে ফিল করা, তার দিক থেকে আপনাকে ভাবা এবং আপনার নিজের রোমান্টিকতার জায়গাগুলোকে একটু নিজের লাইফ পার্টনারকে সময় দেওয়া এবং আপনার নিজের সার্বিক দিক থেকে বলতে গেলে ব্যবসার দিকে, পড়াশোনার দিকে, প্রেমের দিকে বা আপনার রিলেশনশিপের দিকে, আপনি যে সেগমেন্টে লাইফে দাঁড়িয়ে রয়েছেন সেই সেগমেন্টে আপনাকে একটু সেই ব্যাপারে ভাবতে হবে এবং একটু বুঝে শুনে বুদ্ধি ইমপ্লিমেন্ট করে কিন্তু আপনাকে কাজ করতে হবে। পঞ্চমভাবে শনি থেকে আপনাকে ফলাফল পেতে গেলে আপনাকে প্রতি শনিবার ডেফিনেটলি নিরামিষ খেতে হবে এবং শনি মন্দিরে পুজো দিতে হবে। অনেকে বলেন, দাদা শনি মন্দিরে পুজো দেবো, সামনে দেয়া যাবে তো, আমাকে শনি ঠাকুর পাপ দিয়ে দেবে না তো? তো বিভিন্ন ভুলভাল বিভিন্ন জায়গা থেকে মানুষ বিভিন্ন কিছু ইনফরমেশন গ্যাদার করতে পারে। দেখুন, শনিদেবের কাছে পুজো দিলে আপনার মধ্যে একটা ধৈর্য সুখ। অনেকে বলতে শুনেছি, দাদা শনি পুজো দিলেই আমার দিনটা খারাপ যায়। মানে আমি কি বলবো তাকে, আমি শনি পুজো দিয়েছি কি আমার দিন খারাপ গেছে? মানে আমি কি অদ্ভুত মানুষের মেন্টালিটি হয়ে গেছে। কাকে বাঁচাবেন আপনি? মানে যাকে বাঁচাবেন সেই আপনাকে কামড়ে শেষ করে দেবে, কারণ মেন্টালিটির মধ্যে অলরেডি তো অন্য কিছু বাস করছে না। মানুষ ভুল ইনফরমেশন, মিসলিড হয়ে যাচ্ছে, কাকে আপনি টেনে তুলবেন? তো আমি আপনাকে বলছি, আমি নিজে থেকে বলছি, আমি নিজে শনি মন্দিরের সামনে, শনি ঠাকুরের সামনে গিয়ে দাঁড়িয়ে প্রণাম করে প্রায় 5 মিনিট দাঁড়িয়ে থেকে আমি কিন্তু জাস্ট পুজো দিয়ে আসি। তাতে কি হয়েছে? কিছু তো হয়নি। কে বলেছে আপনার কি হয়ে যায়? কে বলে গেছে আপনার? শনি ঠাকুরকে যদি ঠিকভাবে আপনি প্রণাম করে পুজো দেন, দেখবেন আপনার মধ্যে অন্য লেভেলের একটা ধৈর্য শক্তি আসে, আপনার মধ্যে জীবনে কিছু করার মতো মেন্টালিটি আসে, আপনার মধ্যে মুঝে কুছ করনা হ্যায় এমন একটা মেন্টালিটি জন্ম দেয়। এই ধরনের ভাবনাগুলো অ্যাকচুয়ালি মানুষের মনে এমনভাবেই বদ্ধমূল ধারণা তৈরি করেছে কিছু অ্যাস্ট্রোলজার, যাতে আপনি তার কাছে যান এবং সে আপনাকে জবাই করতে পারে। তো এই ব্যাপারগুলো আপনাদের বুঝতে হবে। আপনি শনি মন্দিরে পুজো দিন এবং একটু নিজেকে প্রে করুন যে হে ঈশ্বর, আমাকে ক্ষমতা দাও, ধৈর্য দাও, শক্তি দাও, আমি জীবনে যেন আমার নিজের লক্ষ্যে অবিচল থাকতে পারি, আমি যেন জীবনে সার্বিকভাবে সব কিছু সমস্যাকে হ্যান্ডেল করে জীবনে এগিয়ে যেতে পারি। সেই এগিয়ে যাওয়ার ক্ষমতা আমাকে দাও, সেই ধৈর্য দাও, সেই অধ্যাবসায় দাও। আমাকে শর্টকাট আমি চাই না, আমি জীবনে লড়াই করেই উঠতে চাই, কিন্তু যেন অবশ্যই পারি। তো সেই দায়িত্ব, সেই রেসপন্সিবিলিটি আপনার তখনই শনিদেব আপনাকে প্রদান করবে যখন আপনি সত্যি দায়িত্ব নেবেন। তো এখানে তো আপনাকে নিজের জায়গাটা নিজেকে বুঝে নিতে হবে।
তাই পঞ্চম ভাবে শনির থেকে শুভ ফল পেতে গেলে আপনাকে সন্তান, আপনার প্রেম, আপনার পড়াশোনা, আপনার ক্রিয়েটিভিটি, আপনার ব্যবসা, এই সংক্রান্ত ব্যাপারে শনি যতদিন ধরে রয়েছে আপনাকে ডেফিনেটলি শুভ ফল দেবে। কিন্তু আপনাকে এই সংক্রান্ত জায়গায় জীবনের যে সেগমেন্টে আপনি দাঁড়িয়ে রয়েছেন সেই জায়গাগুলোর ব্যাপারে আপনি যতটা ঢিলেঢালা ছিলেন সেই জায়গায় আপনাকে অ্যালার্ট হতে হবে। শুধুমাত্র শনির পুজো দেওয়াই নয়, আপনাকে সেই জায়গায় শনি বলতে চায় যে আমি এসেছি, তুমি বলো এই সংক্রান্ত ব্যাপারে তুমি কতটা অ্যালার্ট রয়েছ। অনেক অনেক গার্জেন রয়েছে, তারা জাস্ট ভাবে যে আমি সন্তানকে তো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াচ্ছি, আমার আর কি দায়িত্ব, আমি ইনকাম করে দিয়ে দেবো, টাকা ছেলে মানুষে বেরিয়ে যাবে। তেমন হলে কিন্তু হবে না। টাকাই শেষ নয়, তাকে দেখতে হবে, বুঝতে হবে। বা যারা প্রেম করছেন, মনে করছেন যে লাইফ পার্টনারকে জিনিসপত্র কিনে দিচ্ছে, আর কি দরকার, তাকে সময় তো না দিলেও হবে, টাকা ইনকাম করলেই তো হবে। দেখবেন রিলেশনশিপে যে জায়গাটা পুরোপুরি নষ্ট হয়ে যেতে শুরু করবে। তাই আপনাকে যে সেগমেন্টে আপনি লাইফে দাঁড়িয়ে রয়েছেন, অর্থাৎ পঞ্চম ভাব মানে, বা পড়াশোনা, একটু পড়াশোনায় ক্যাজুয়ালিটি রেখেছেন তো দেখবেন পড়াশোনা পুরো আস্তে আস্তে শেষ হতে শুরু করবে। তাই আপনাকে শনি কিন্তু দেখে নেবে যে আমি এই ভাবে এসেছি, এই ভাব সংক্রান্ত ব্যাপারে তুমি কতটা কনসাস, তুমি নিজে থেকে কতটা দায়িত্বশীল রয়েছ, তবেই আমি তোমাকে ফল দেবো। যদি তুমি কনসাস না থাকো, আমি তোমাকে কেন ফল দেবো? কেননা তোমার সেই যোগ্যতাই তুমি অর্জন করতে পারো নি এখন। তো এই ব্যাপারটা কিন্তু পঞ্চম ভাবে শনি কিন্তু আপনাকে প্রদান করবে। কারণ প্রতিটা প্ল্যানেটের তার নিজস্ব ক্রাইটেরিয়া থাকে, তার নিজস্ব একটা ধাঁচ থাকে। এই বৃহস্পতি নয় আপনাকে সবসময় টেনে তোলার চেষ্টা করবে, শনিদেব তার কোনো দয়া মায়া নেই। আপনি করলে পাবেন, না করলে না পাবেন, এবং তার কিছু এসে যায় না, তার কোনো ব্যাপার না। তো এই ব্যাপারটা আপনাকে একটু কনসাস কিন্তু হতে হবে পঞ্চম ভাব সংক্রান্ত ব্যাপারে। প্রতি শনিবার নিরামিষ খাওয়া। তাহলে প্রথম তিনটে স্লট যেটা বললাম, অষ্টম ভাবে বৃহস্পতির জন্য বৃহস্পতিবার নিরামিষ খাওয়া, বৃহস্পতিবার পারলে মন্ত্রপাঠ করবেন বা বিষ্ণু পুজো করতে পারেন। চতুর্থভাবে রাহুর জন্য বাড়িতে অ্যাটলিস্ট 3টে পূর্ণিমা সত্যনারায়ণ পুজো দেওয়া এবং সেই সঙ্গে যজ্ঞ দেওয়া এবং রাহুর মন্ত্র পাঠ করা 28 বার বা 108 বার, 66 ডেজ যদি কমপ্লিট করতে পারেন দেখবেন এই জায়গাটা অনেকটা কেটে যাবে। আর শনি পঞ্চমভাবে থাকার জন্য আপনার যেভাবে রয়েছে, অর্থাৎ সন্তান, পড়াশোনা, প্রেম, ভালোবাসা, ব্যবসা, ক্রিয়েটিভিটি জায়গায় আপনাকে একটু নিজেকে ওয়াকিবহাল হতে হবে এবং আপনাকে শনিবার পুজো দিতে হবে এবং নিজেকে একটু পরিশ্রম করতে হবে। এই ভাব সংক্রান্ত ব্যাপারে আপনাকে দায়ী দায়িত্ব নিজের কাঁধে কিন্তু তুলে নিতে হবে। ও আমার বাবা মা দেখে নেবে, আমার দিদি দেখে নেবে, আমার দাদা দেখে নেবে, আমার কাকার দেখে নেবে, এই সমস্ত জিনিস চলে গেছে। ঠিক আছে, নিজের দায়িত্ব নিজেকে কিন্তু তুলে নিতে হবে। নিজেকে নালে বৃশ্চিক কিন্তু জীবনে কিছু করতে পারবে না যদি পরের উপর ডিপেন্ড থাকে। বৃশ্চিকে সবসময় নিজের দিকটা বুঝতে হবে। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে নাম্বার 4, যেটা বলবো মঙ্গলের বছর হওয়ার জন্য সার্বিকভাবে আপনার যেহেতু বৃশ্চিক রাশি বা লগ্ন, মঙ্গল অ্যাকচুয়ালি পরিচালিত করে বৃশ্চিক। এই যে রাগ, যে অ্যাগ্রেশন, এই যে অনমনীয়তা, এই যে আপনাদের মধ্যে ঊর্জা শক্তি, কিছু যে করতে হবে, এই যে মেন্টালিটি, আপনার মধ্যে একটা রণংদেহী ভাব, আপনার মধ্যে একটা যোদ্ধা ভাব, আপনি সবসময় জীবন যুদ্ধের সামিল হয়ে রয়েছেন, সবসময় যেন একটা ফুটন্ত ঘোড়ার মতো আপনি চলছেন, আপনি জীবন যুদ্ধে যেন এগিয়ে চলেছেন। তো এই যুদ্ধে আপনি জয়লাভ করতে গেলে আপনাকে মঙ্গলের ক্ষমতা তো অত্যন্ত প্রয়োজন হয় এবং সেই সঙ্গে মঙ্গলের বছর 2025 সালে আপনার স্ট্রাগল কিছু থাকবে, কিন্তু মঙ্গলের বছর হওয়ার জন্য আপনার জীবনে অনেক দিক থেকে গঠনমূলক জায়গায় আপনি অনেক উন্নতি করতে পারবেন। যেহেতু মঙ্গল আপনাদের ক্ষেত্রে, বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু মঙ্গল দুটো ভাবকে কন্ট্রোল করছে, ষষ্ঠ ভাব এবং আপনার লগ্ন বা রাশি। তাই সেই জন্য আপনার ক্ষেত্রে কিন্তু যে কোনো রকমের প্রতিযোগিতামূলক কোনো কাজে সফলতা, আপনার জীবনে আপনার লোন শোধ করা, শারীরিক সমস্ত সমস্যা নির্মূল হওয়া, নিজের জীবনে সার্বিক একটা উন্নতি করার অবস্থা তৈরি করবে। তাই আপনার বাচ্চাদের মঙ্গলের অবস্থানকে সমস্ত ভাবে কিন্তু দেখতে হবে যাতে মঙ্গল কোনোভাবে পীড়িত হয়ে না থাকে। যদি মঙ্গলের কোনো রকম ডিস্টারবেন্স থাকে তাহলে রক্ত প্রবাল পড়া উচিত। যদি রক্ত প্রবাল পড়তে না পারেন তাহলে প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চালিসা পাঠ করতে পারেন। তবে পঞ্চমুখী হনুমানজির সামনে বসে পাঠ করলে সব থেকে ভালো হয়। তাদের প্রবাল পড়ুন বা নাই পড়ুন, বৃশ্চিক রাশি বা লগ্নের সারা জীবনই কিন্তু এই মঙ্গল দেবের জন্য কিন্তু হনুমানজির সামনে বসে আপনাকে কিন্তু 3 বার করে হনুমান চালিসা পাঠ করতে হবে প্রতি মঙ্গলবার করে। নাম্বার 5 যেটা বলবো, পারিবারিক সমস্যায় মাথা ঠান্ডা রাখুন। কোনো রকম মাথা গরম করবেন না, কোনো রকম বেফাস মন্তব্য করবেন না। পরিবার কেন্দ্রিক ব্যাপারে একদম আপনি সেই সমস্যাটাতে কামড়ে পড়ে থাকুন এবং কিভাবে সেখান থেকে নিজে বেরোবেন, লোককে বেশি ইনভলভ না করে নিজে কিভাবে সেটাকে বেরোতে পারেন তার চিন্তা করুন। নিজের বুদ্ধিকে খাটাতে চেষ্টা করুন। আপনার মধ্যেও কিন্তু প্রচুর বুদ্ধি রয়েছে, কিন্তু কখনো কখনো লোকের উপর বেশি ডিপেন্ডেবিলিটির জন্য, ইমোশনাল অ্যাটাচমেন্টের জন্য আপনি আপনার বুদ্ধিকে ঠিকমতো খাটাতে চান না।
কিন্তু আপনাকে খাটাতে হবে, পঞ্চমভাবে যেহেতু শনি রয়েছে। তাই আপনাকে পরিবার কেন্দ্রিক যে সমস্ত সমস্যাগুলো রাহু টেনে নিয়ে আসবে, সেই জায়গাগুলোকে খুব মাথা ঠান্ডা রেখে আপনি সিদ্ধান্ত নিন, দেখবেন সমস্ত জিনিস আস্তে আস্তে কিন্তু কেটে যাবে। এবং মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু যত্নশীল হবেন, মাকে একটু ভালোভাবে তত্ত্বাবধান করবেন, কারণ মাকে কিন্তু লুক আপটা না করলে আপনার ক্ষেত্রে কিন্তু 2025 সালে মায়ের দিক থেকে কোনো সমস্যা আসতে পারে। তাই মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, মায়ের দিক থেকে কিছু মানসিক চাপ ক্রিয়েট করতে পারে। সেই জন্য কিন্তু মাকে কিন্তু সবসময় একটু আগলে রাখার চেষ্টা করবেন 2025 সালে। অলরেডি যাদের ধনু রাশি বা লগ্ন ছিল তাদের ক্ষেত্রে কিন্তু এটা 4th হাউস দিয়ে এতদিন রাহু ছিল, তো এটা বৃশ্চিকের ক্ষেত্রে বিশেষ করে লগ্ন হলে 4th হাউস দিয়ে যেহেতু এখানে রাহু পাস করবে, সেই জন্য মাকে কিন্তু একটু আগলে রাখতে হবে, মাকে কিন্তু ভালো করে কিন্তু লুক আফটার করতে হবে, ভালোভাবে কিন্তু তত্ত্বাবধান কিন্তু করতে হবে। নেক্সট যেটা বলবো, নাম্বার 6, অযথা খরচ এড়িয়ে চলুন। যে কোনো ধরনের অযথা খরচ, যেগুলো দরকার নেই যে সমস্ত খরচগুলো করা, সেই সমস্ত খরচগুলোকে একটু এড়িয়ে চলতে চেষ্টা করুন, ঠিক আছে? এবং প্রেমের ব্যাপারে লাইফ পার্টনারকে একটু সময় দিন। প্রেমের ব্যাপারে সবসময় লাইফ পার্টনারকে সময় দেওয়ার আগেই বললাম, এবং সে কি বলছে, তার কোন দিক থেকে সুবিধা অসুবিধা হচ্ছে, মা এবং লাইফ পার্টনার দুটো ব্যাপারকে, যারা বিবাহিত রয়েছেন তারা কিন্তু নিজের ওয়াইফের ব্যাপারটা একটু বুঝবেন, তার কি কষ্ট হচ্ছে, সে কি চাইছে, এই জায়গাগুলো আপনাকে বুঝতে হবে। কারণ পঞ্চমভাবে শনি কিন্তু সপ্তম ভাবের উপর দৃষ্টি প্রদান করার জন্য কিছু কিছু ক্ষেত্রে আপনার লাইফ পার্টনারের উপরও কিন্তু প্রচণ্ড চাপ পড়ে যাচ্ছে, তার সুবিধা অসুবিধা জায়গাগুলো একটু বুঝতে হবে। নেক্সট নাম্বার 7 বলবো, লং টার্মের কথা ভেবে সিদ্ধান্ত নিন। কখনো শর্ট টার্ম কিছু করার জন্য কখনো সিদ্ধান্ত নেবেন না যে হ্যাঁ এইটা করলে অনেক টাকা পেয়ে যাবো, ঠিক আছে, হঠাৎ করে। এমনই হঠাৎ করে করতে গিয়ে অনেক কেস মানুষ করে ফেলে। তো অলরেডি লোনের দায়ে ডুবে রয়েছেন অনেক মানুষকে এমনও দেখেছি, তারা সেই সময় লোন করে শেয়ার মার্কেটে ইনভেস্ট করে ভাবে কি লোনটা শোধ করবো না। এটা কোনো কথা হলো? আরে ভাই, এক তো তুমি ডুবে আছো, তুমি আবার লোন করে কি করবে, ওটা কি শোধ করবে? হয় কখনো এইভাবে? সরকারগুলো তো বসে আছে মানুষের থেকে সবকিছু চুষে নিতে, ঠিক আছে, জিএসটি নিয়ে। আপনার কি, তাদের কি লাভ আছে? আপনি মরলে তাদের কিছু এসে যান না, একজন কমবে জাস্ট, ঠিক আছে? তো এইভাবে ব্যাপার আর কি, সবাই কিন্তু আপনার থেকে নিতে চাইবে, কিন্তু আপনার কিসে উন্নতি হবে কেউ কিন্তু ভাববে না। তো এই জিনিসটা কিন্তু আমাদের প্রত্যেককে নিজেকে কিন্তু নিজের জায়গাগুলোকে একটু অ্যালার্ট থাকতে হবে, এবং সঠিকভাবে জীবনে প্ল্যানিং নিন। গুরুজনদের সঙ্গে একটু, তাদের সঙ্গে সদ্ভাব বজায় রাখার চেষ্টা করুন। তাদের কথা তো সবসময় শুনতে পাচ্ছেন না, মানতে পারছেন না, তবু তারা কি বলছে, তারা কি চাইছে, তাদের কি সমস্যা হচ্ছে, তাদের সঙ্গে কথা বলবেন, ঠিক আছে? হয়তো আপনি তার কথাটাই শুনছেন তা নয়, কিন্তু তবু তাদের সঙ্গে একটা রেয়াজও মেনটেন করবেন, একটা কমিউনিকেট করবেন, তাহলে কিন্তু সমস্যাগুলো এতটা বাড়বেন। এবং যেখানে নিজে সিদ্ধান্ত নিতে পারছেন না, সেখানে দরকার হয় গুরুস্থানীয় মানুষের সাথে, বাবা হোক, মা হোক, ঠিক আছে, বা পরিবারের মেম্বার হোক, তাদের সঙ্গে একটু সার্বিকভাবে কথাবার্তা বলে তবে কিন্তু ডিসিশন নিন, ঠিক আছে? তাহলে কিন্তু ভুলটা অনেকটা এড়াতে পারবেন। পরবর্তী নাম্বার 8 বলবো, পড়াশোনার ব্যাপারে আপনাকে যত্নশীল হতে হবে। যারা প্রেমের সেগমেন্টে রয়েছেন বা সন্তান যাদের রয়েছে বা সন্তান নেওয়ার ব্যাপারে আপনাকে একটু কনসাস হতে হবে। যারা বিশেষত মেয়েরা প্রেগনেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে একটু কনসাস হতে হবে। পঞ্চমভাবে শনি থাকার জন্য আপনাকে একটু কেয়ারিং ব্যাপার রাখতে হবে, কোনো রকম ভুলভাল টেনশন চিন্তা করলে হবে না। যারা অলরেডি প্রেমের লাইফে রয়েছেন, যারা পড়াশোনার লাইফে রয়েছেন, তাদেরও কিন্তু তাদের সেই পার্টিকুলার সেগমেন্টে কিন্তু একটু কনসাস থাকতে হবে। পরবর্তী নাম্বার 9 যেটা বলবো, এগুলো অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোলজিক্যালভাবে বলা উচিত নয়, তবু আমি বলতে হবে আপনাকে। যেহেতু এখানে 4th হাউসে রাহু রয়েছে, আপনার অত্যন্ত মাথা গরম হবে, এবং 8th হাউসে এখানে বৃহস্পতি থাকার জন্য খুব পেটের সমস্যা ক্রিয়েট করতে পারে। এই জন্য আমাদের যেটা উচিত, যেটা আমি নিজেও করে থাকি, আপনারা কাঁচা বিভিন্ন যে সবজিগুলো হয় না, যেমন ধরুন বিট হোক, গাজর, শসা, হ্যাঁ, ভেজা ছোলা, এগুলোকে মিশিয়ে একসাথে স্যালাড করে খান, অনেক উপকার পাবেন। তাহলে কি কি বলবো আপনাদের, বিট হোক, বিট, গাজর, টমেটো, তারপরে যদি শাঁখা আলু পান তো শাঁখা আলু, বা আপনার যদি আপেল পছন্দ হয়, পছন্দ কোনো ফল হোক, তার সঙ্গে কাঁচা ছোলা হোক, ঠিক আছে? এবং আরও যেটা আপনার পছন্দ হয় এমন কোনো সবজি যেটা কাঁচা খাওয়া যেতে পারে, সেগুলো কিন্তু মিশিয়ে দিন, মিশিয়ে নিয়ে খাওয়ার চেষ্টা করুন। কারণ এই ধরনের স্যালাড খেলে তার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, যেটা কিন্তু আপনার পেটকে কিন্তু অনেকটা ঠান্ডা রাখে, এবং যখনই আপনার পেট ঠান্ডা থাকবে, পেট যখন নরম থাকবে, তখন কিন্তু আপনার অটোমেটিক্যালভাবে বুদ্ধিকে আপনি সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারবেন, ঠিক আছে? বা আপনারা আরেকটা জিনিস খেতে পারেন, রায়তা খেতে পারেন। রায়তাটা জাস্ট দইয়ের মধ্যে কিছুটা পরিমাণ, এখন প্রচুর পরিমাণে ধনেপাতা পাওয়া যাচ্ছে, এবং আমরা শসাকে একটু ক্যাপারে করে, অল্প একটু শসাকে ক্যাপারে করে আপনারা একটু কুচি কুচি করে নিন, এবং সেই দইয়ের মধ্যে ধনেপাতা এবং
শসা মিশিয়ে আপনারা কিন্তু খেতে পারেন, সেখানে অনেকটা পেট ঠান্ডা হয়। মেনলিভাবে আপনাদের কিন্তু পেটের খুব গ্যাস উৎপন্ন হতে পারে, কারণ অষ্টমভাবে যেহেতু বৃহস্পতি রয়েছে। এগুলো বিভিন্ন ইউটিউব চ্যানেলে অলরেডি রয়েছে, সেই রেসিপিগুলো একটু দেখে নেবেন। তবে আমি যেভাবে নিজে চলি বা নিজেকেও আমাকে অনেক প্রচুর হেক্টিক আমার প্রেশার থাকে, তার মধ্যে আমি এইভাবে চলার চেষ্টা করি। এবং যোগব্যায়াম মেডিটেশন তো অবশ্যই করতে হবে, কেননা 3টে জায়গাকে একটু আপনাদের নোট ডাউন করে রাখতে হবে। অষ্টমভাবে বৃহস্পতি আপনাকে কিন্তু কিছুটা পেটের সমস্যা ক্রিয়েট করতে পারে, তাই স্যালাড খেতে হবে, রায়তা এইসব খেতে হবে, ঠিক আছে? এগুলো খাওয়াও কিন্তু অলরেডি যারা বিভিন্ন ডায়েটিশিয়ানের সঙ্গে আমি কথা বলেছি, এগুলো খাওয়া বিশেষ করে রাতের দিকে যদি আপনারা একটু ঘোল টাইপের, মানে দইটাকে হালকাভাবে লিকুইডভাবে একটু খেলে তাকে বলা হয় ঘোল। এগুলো খেলেও কিন্তু পেট অনেকটা ঠান্ডা করে এবং অত্যন্ত প্রোবায়োটিক প্রোভাইড করে, ঠিক আছে? দইয়ের মধ্যে প্রচুর পরিমাণে প্রোবায়োটিক থাকে। একটা ইকোনর্ম বলে ওষুধ আছে, তার মধ্যে প্রচুর পরিমাণে প্রোবায়োটিক পাওয়া যায়। তো এগুলো করতে পারেন, এগুলো করলে অনেক হেল্প আপনারা পেতে পারেন। যদিও ইকোনর্মের প্রচুর দাম বেড়ে গেছে, আগে 40 টাকার মতো দাম ছিল, এখন প্রায় 50-60 টাকার মতো দাম হয়ে গেছে। তো তার পরিবর্তে আপনারা বরং এই সমস্ত সবজি, রায়তা এগুলো করে খেতে পারেন। করে খেলে কিন্তু অনেকটা পেটের দিকে সমস্যা যারা ভোগেন, কারণ বৃশ্চিকের ক্ষেত্রে অনেক সময় পেটের সমস্যায় ভুগতে হয়, সেটা কিন্তু অনেকটাই কাটাতে পারবেন। এবং আপনাকে একটু সার্বিকভাবে আপনার লং টার্ম বিশেষে চিন্তাভাবনা করে কিন্তু আপনাকে জীবনে সিদ্ধান্ত নিতে হবে 2025-এ, কারণ 2025-এ মঙ্গলের বছর কিন্তু আপনাকে জীবনে সর্বাত্মক উন্নতি করবে। কিন্তু অষ্টমে বৃহস্পতির জন্য আপনার জীবনে একটু সাবধান হতে হবে। তবে হ্যাঁ, অষ্টমভাবে বৃহস্পতি থাকার জন্য আপনার জীবনে অনেক লং টার্ম বিশেষে অনেক শুভ পরিবর্তন আসতে পারে। আপনার জীবনে ফাটকা অর্থ আসতে পারে, আপনার স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতাকে কাজে লাগিয়ে আপনি জীবনে অনেক উন্নতি করতে পারেন। আপনার উচ্চশিক্ষা, গবেষণা আপনার জীবনে অর্থ লাভের অনেক সুযোগ সুবিধা তৈরি করতে পারে। আপনি জীবন সম্পর্কে আপনার একটা পজিটিভ মেন্টালিটি তৈরি করবে এবং আপনার জীবনে অর্থের অনেক যোগান দেওয়ার মতো একটা ব্যাপার, বিশেষ করে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তির দিক থেকে আপনাকে কিন্তু বৃহস্পতিদেব অনেকটাই হেল্প করবে। এই হলো ওভারঅল ব্যাপার, এই হলো টোটালি বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষকে 2025-এ কীভাবে চললে সার্বিকভাবে 2025-কে আপনারা কাজে লাগাতে পারবেন তা নিয়ে আলোচনা। আমার এই অনুষ্ঠানটিকে টোটালি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।